ইউনিভার্স। আচ্ছা, হ্যাঁ, তখন মনে হয় কেউ জয়েন করেনি। না জয়েন করেছে। হ্যালো হ্যালো, সবাই শুনতে পাচ্ছ? জি স্যার। জি স্যার। আচ্ছা, সবাই ভালো আছো না? কেউ শুনতে পাচ্ছে না। শুনতে পাচ্ছি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। ওমা, আচ্ছা, সবাই ভালো আছো? জি স্যার। জি স্যার। আচ্ছা, সবাই আছে আলহামদুলিল্লাহ। আচ্ছা, ঢাকা সিটি কলেজে সবাই যেহেতু ভর্তি হয়েছো, সবাইকে স্বাগতম। এই কলেজকে চুজ করার জন্য সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। তোমাদের ক্লাসটা আজকে আমরা হয়তো ঢাকা সিটি কলেজের ক্লাসরুমে নিতাম, কিন্তু এই করোনা মহামারীর কারণে আমরা সেটা নিতে পারছি না। হ্যাঁ, করোনা মহামারীর কারণে আমরা এখন এইভাবে নিতে হচ্ছে। ক্যান্সেল কি হলো? এখানে তো ঝামেলা হচ্ছে আবার। হ্যাঁ, সবাই দেখতে পাচ্ছ? জি স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে ঢাকা সিটি কলেজ অনলাইন ক্লাস শুরু হচ্ছে, জীববিজ্ঞান প্রথম পত্র বিষয়। আজকের এই অনলাইন ক্লাস পরিচালনায় আমি ডক্টর মোহাম্মদ মাহবুব হাসান, আমার পদবি হলো সহযোগী অধ্যাপক, জীববিজ্ঞান বিভাগ, ঢাকা সিটি কলেজ। আমাদের আজকের ক্লাসটি সাজানো হয়েছে প্রধানত পরিচিতিমূলক কার্যক্রমকে ঘিরে। আজকে আমরা জানবো ঢাকা সিটি কলেজের সংক্ষিপ্ত পরিচয়, একাদশ শ্রেণীর জীববিজ্ঞান বিষয়ক পাঠ্যপুস্তক সম্পর্কে, ঢাকা সিটি কলেজের জীববিজ্ঞান প্রথম পত্রের সিলেবাস সম্পর্কে, ঢাকা সিটি কলেজের পরীক্ষা পদ্ধতি সম্পর্কে এবং জীববিজ্ঞানের প্রাথমিক কিছু ধারণা নিয়ে আলোচনা করব। কৃতজ্ঞতা স্বীকার ঢাকা সিটি কলেজে জীববিজ্ঞান বিভাগের সকল সহকর্মী যারা মূল্যবান পরামর্শ, প্রয়োজনীয় তথ্য, মেধা ও শ্রমের দ্বারা অনলাইন ক্লাস নেওয়ার জন্য সহযোগিতা করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আজকের এই অনলাইন ক্লাস নিতে যারা কারিগরি সহায়তা করেছেন, তাদের প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। ঢাকা সিটি কলেজের সংক্ষিপ্ত পরিচিতি। ঢাকা সিটি কলেজ স্ব-অর্থায়নে পরিচালিত রাজনীতি ও ধূমপান মুক্ত একটি শিক্ষা প্রতিষ্ঠান। স্থাপিত হয় 1957 সালে। এর ঠিকানা 12 নম্বর 5, রোড নম্বর 2, ধানমন্ডি, ঢাকা 1205। কলেজ কোড 1250, EIN নম্বর 10 7975। ওয়েবসাইট www.dhakacitycollege.edu.bd। ইমেল dhakacitycollege1250@gmail.com। EIN নম্বর মানে হলো এডুকেশনাল ইনস্টিটিউশন আইডেন্টিফিকেশন নাম্বার। আচ্ছা, ঢাকা সিটি কলেজের বার্ষিক কার্যক্রম, এটা একটা বই আমাদের কলেজ থেকে তোমাদেরকে সরবরাহ করা হবে। হয়তো কেউ কেউ কলেজ থেকে নিয়ে গেছো, যারা নাওনি তারা কলেজ থেকে সংগ্রহ করবা। তোমরা একাদশ শ্রেণী জীববিজ্ঞান প্রথম পত্রের জন্য যে বইটা চুজ করবা সেটা হলো জীববিজ্ঞান প্রথম পত্র, রাইটার ডক্টর মোহাম্মদ আবুল হাসান। এই বইটা সবাই কিনবা, অনেকে হয়তো কিনেওছো। আর এর সাথে আরেকটি সাপোর্টিং বই হিসেবে কিনে রাখতে পারো কাজল ব্রাদার্স লিমিটেডের বই।
রাইটার হলো বিলকিস বানু, মাজেদা বেগম, মোহাম্মদ নাসির হোসেন, রাশিদা বেগম, ফৌজিয়া ফেরদৌস। হ্যাঁ, এটা সাপোর্টিং বই হিসেবে আরো একটা কিনতে পারো যাদের সামর্থ্য আছে, হয় এটা কিনবা। আর নাহলে সাপোর্টিং বই হিসেবে আরো একটা বই আছে, জীববিজ্ঞান প্রথম পত্র, ডক্টর মোহাম্মদ আব্দুল আলী, মুবিন পাবলিকেশনস। তাহলে তোমরা বই আবুল হাসান স্যারের বই অবশ্যই কিনবা, এর সাথে আরো একটা বই সাপোর্টিং বই কিনতে পারো আবুল হাসান মুবিন পাবলিকেশনস এর অথবা কাজল ব্রাদার্সের। দুইটা বই থাকলে তোমাদের ভালো হয়। হ্যাঁ, বিভিন্ন ধরনের ইনফরমেশন জানা যাবে। যাদের সামর্থ্য আছে তারা দুইটা বই কিনবা, আর যারা পারবে না তারা অবশ্যই আবুল হাসান স্যারের বইটাই কিনবা। আরো একটা বই রেফারেন্স হিসেবে দেওয়া হয়েছে, সেটা হলো গাজী পাবলিশার্স এর বই, রাইটার গাজী আজমল এবং শফিউর রহমান। গাজী আজমল স্যারের আসলে সেকেন্ড পেপার বইটা বেশি চলে, কিন্তু ফার্স্ট পেপার বইটা অত বেশি চলে না। হ্যাঁ, এই জন্য আমি এটা নিরুৎসাহিত করছি, এটা না কিনলেও হবে। আরেকটা আছে হলো গাজী পাবলিশার্স এর আরো একটা বই, সেটা হলো ব্যবহারিক জীববিজ্ঞান পরিচয়। হ্যাঁ, এটা প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র দুটারই ব্যবহারিক যে সিলেবাস সেগুলো এখানে দেওয়া আছে। ব্যবহারিক বিভিন্ন যে আঁকাআঁকির কাজ সেগুলো এই বই থেকে পাবা। যারা মেন বই কিনেছো, হ্যাঁ, মেন বই আসলে চ্যাপ্টারের শেষের দিকে প্র্যাকটিক্যাল বিষয়ক জিনিস দেওয়া আছে। হ্যাঁ, অনেকে ইচ্ছা করলে এই বইটা কিনতেও পারো, নাও পারো। কারণ মেন বইয়ে, হ্যাঁ, উদ্ভিদ বিজ্ঞান বা জীববিজ্ঞান প্রথম পত্র এবং জীববিজ্ঞান দ্বিতীয় পত্র এই বইগুলোতেই আসলে দেওয়া আছে প্র্যাকটিক্যাল জিনিসগুলো। জীববিজ্ঞান প্রথম পত্রের সিলেবাস: একাদশ শ্রেণী বিজ্ঞান, ঢাকা সিটি কলেজ। আমরা ফার্স্ট ইয়ারকে দুইটা সেমিস্টারে ভাগ করেছি, একটা হলো প্রথম সেমিস্টার পরীক্ষা আর একটা হলো দ্বিতীয় সেমিস্টার পরীক্ষা। প্রথম সেমিস্টার পরীক্ষায় মোট 6টা অধ্যায়, দ্বিতীয় সেমিস্টার পরীক্ষায় 6টা অধ্যায়। প্রথম সেমিস্টারে যে অধ্যায়গুলো আছে: 1 নম্বর অধ্যায় কোষ ও এর গঠন, 2 নম্বর অধ্যায় কোষ বিভাজন, 3 নম্বর অধ্যায় কোষ রসায়ন, 4 নম্বর অধ্যায় অণুজীব, আর 10 নম্বর অধ্যায় উদ্ভিদ প্রজনন, একাদশ অধ্যায় জীব প্রযুক্তি। তাহলে প্রথম সেমিস্টারে আছে 1 থেকে 4 নম্বর অধ্যায়, এবং পরে আরো দুটো আছে, একটা 10 আর একটা 11তম অধ্যায়। এই 6টা অধ্যায় ফার্স্ট সেমিস্টারের জন্য পড়তে হবে। দ্বিতীয় সেমিস্টারের জন্য পঞ্চম অধ্যায় শৈবাল ছত্রাক, ষষ্ঠ অধ্যায় ব্রায়োফাইটা টেরিডোফাইটা, সপ্তম লগ্নবীজী আবৃতবীজী উদ্ভিদ। হ্যাঁ, তারপর হলো অষ্টম টিস্যু ও টিস্যুতন্ত্র, নবম উদ্ভিদ সারিতত্ত্ব, জীবের পরিবেশ বিস্তার ও সংরক্ষণ, এটা হলো দ্বাদশ। আচ্ছা, এবার আসবো জীববিজ্ঞান প্রথম পত্রের ব্যবহারিক সিলেবাস। এখানে আছে হলো 1 নম্বর আমরা পড়বো মাইটোসিসের ধাপ সমূহ। মাইটোসিসের কয়টা ধাপ আছে? 5টা ধাপ। হ্যাঁ, ও তার আগে তোমাদের আরেকটা কথা বলে নিই। তোমরা চ্যাট বক্সে, জুমের যে চ্যাট বক্স আছে সেই চ্যাট বক্সে গিয়ে তোমাদের নাম এবং নামের পাশে রোল নাম্বার গুলো লিখে দাও, কারণ এটা তোমাদের উপস্থিতি হিসেবে কাউন্ট হবে। যারা লেখো নাই 2জন লিখেছে, বাকিরাও লিখে দিন। আচ্ছা, আমরা এবার আসি ব্যবহারিক সিলেবাস সম্পর্কে। ব্যবহারিক সিলেবাস: 1 নম্বর মাইটোসিসের ধাপ সমূহ। মাইটোসিসের মোট 5টা ধাপ আছে আমরা জানি। 1 নম্বর প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। এই 5টা ধাপ, হ্যাঁ, তোমাদের ক্লাসে শেখানো হবে। হ্যাঁ, সেই অনুযায়ী তোমরা এটা খাতা তৈরি করবা। ব্যাকটেরিয়া পর্যবেক্ষণ: 3 নম্বর নমুনা পর্যবেক্ষণ। হ্যাঁ, ইউলোসিক্স, এটা একটা শৈবাল, ওই শৈবালের দৈহিক গঠন। অ্যাগারিকাস, এটা একটা ছত্রাক, এর ফুটবডি পর্যবেক্ষণ। টেরিস বা ফার্নের স্পোরোফাইটিক দশা, ফার্নের পোথালাস, ষোড়াশের গঠন পর্যবেক্ষণ। সাইকাসের মাইক্রোস্পোরোফিল ও মেগাস্পোরোফিল পর্যবেক্ষণ। মালরিসি গোত্র শনাক্তকরণ। 7 সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় কার্বন ডাই অক্সাইডের অপরিহার্যতার পরীক্ষা। 8 অবাধ শোষণ প্রক্রিয়ায় কার্বন ডাই অক্সাইড গ্যাসের নির্গমন পরীক্ষা। 9 একবীজপত্রী উদ্ভিদের মূল ও কাণ্ডের অন্তর্গঠন পর্যবেক্ষণ। 10 পত্ররন্ধ্রের গঠন পর্যবেক্ষণ। তাহলে এই হলো ব্যবহারিক সিলেবাস।
আচ্ছা, এবার আমরা আসবো ঢাকা সিটি কলেজের পরীক্ষা পদ্ধতি সম্পর্কে। এইচএসসি প্রথম বর্ষ ব্যবহারিক আছে এমন বিষয়ের ক্ষেত্রে তাহলে প্রথম সেমিস্টারে আমাদের দুইটা পরীক্ষা হবে। এটা হলো 1 নম্বর ইভ্যালুয়েশন টেস্ট, মূল্যায়ন পরীক্ষা। এখানে প্রশ্নের ধরন থাকবে 15টি এমসিকিউ, প্রত্যেকটা এমসিকিউ এর জন্য এক করে মার্ক, আর 3টা থাকবে সিকিউ, প্রত্যেকটা সিকিউ এ থাকবে 4টা কোশ্চেন, জ্ঞানমূলকের জন্য 1, উদাহরণমূলকের জন্য 2, প্রয়োগের জন্য 3, আর বিশ্লেষণমূলকের জন্য 4, এইভাবে 10। তাহলে 3টা সিকিউর জন্য 3 10 30। এইভাবে পূর্ণমান হবে 15 যোগ 30 45। সময় হবে 1 ঘন্টা 45 মিনিট। প্রথম সেমিস্টারে প্রথম সেমিস্টারে প্রথম সেমিস্টারে আরো একটা পরীক্ষা হবে, সেটা হলো সেমিস্টার এক্সামিনেশন। এখানে থাকবে 15টি এমসিকিউ এবং 3টি সিকিউ থাকবে। পূর্ণমান থাকবে 15 প্লাস 30, হ্যাঁ, মানে আগের মতোই। এবং এখানে সময় থাকবে 1 ঘন্টা 45 মিনিট। এ হলো প্রথম সেমিস্টারের জন্য আমাদের তাহলে পরীক্ষা থাকবে 2টা। এবার আসছি আমরা দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার জন্য। দ্বিতীয় সেমিস্টার পরীক্ষা পরীক্ষা প্রথম পরীক্ষা হবে ক্লাস টেস্ট বা শ্রেণী পরীক্ষা। হ্যাঁ, এখানে কোশ্চেন থাকবে 5টি এমসিকিউ। এমসিকিউ মানে মাল্টিপল চয়েস কোশ্চেন। হ্যাঁ, এক কথায় এখানে কিছু অপশন থাকবে, সেই অপশনগুলো তোমরা টিক দিবা। আর এখানে থাকবে একটি সিকিউ। এবং এই ক্লাস টেস্ট পরীক্ষাটা তোমাদের ক্লাসের মধ্যেই নেওয়া হবে। তোমাদের ক্লাস টাইম যখন তোমরা করোনা মহামারী থাকবে না, তখন যখন ক্লাস করবা তখন তোমাদের ক্লাস টাইম হবে 45 মিনিটের। এবং এই 45 মিনিটের ক্লাসের মধ্যে আমরা এই পরীক্ষাটা নিয়ে নেব, ক্লাস টেস্ট। ক্লাস চলাকালীন সময় আমরা এই পরীক্ষাটা নিয়ে নেব। এবং এই এই পরীক্ষা যখন আমরা নিব তখন এখানে আমরা 5টা এমসিকিউ দেব, তার জন্য 5 মার্ক, এবং 10 মার্ক থাকবে একটা সিকিউ এর জন্য। এখানে কিন্তু কোনো অপশন থাকবে না। হ্যাঁ, এখানে 15 মার্কের জন্য কোনো অপশন থাকবে না। সময় থাকবে 35 মিনিট। এবার আসি 11 ক্লাস ফাইনাল এক্সামিনেশন। এখানে এমসিকিউ থাকবে 25টি। কয়টা এমসিকিউ থাকবে? 25টি। 25টি এমসিকিউ এর জন্য 25 মার্ক, এবং 5টি সিকিউ থাকবে, 5টা সিকিউ এর জন্য 50 মার্ক। এই হলো 75। তবে এই ফাইনাল এক্সামিনেশনের ক্ষেত্রে হয়তো সিকিউ আমরা অপশন দিব, 5টার জন্য হয়তো 7টা বা 8টা কোশ্চেন দিতে পারি। সেখান থেকে তোমরা 5টা সিকিউ এর অ্যান্সার দিবা। আর এখানে সময় থাকবে 3 ঘন্টা। এবার আসছি আমরা প্র্যাকটিক্যাল এক্সাম। এখানে যখন ফার্স্ট ইয়ার, যখন তোমাদের বই শেষ হয়ে যাবে, তখন আমরা এই প্র্যাকটিক্যাল ফার্স্ট ইয়ার মানে প্রথম পত্র, জীববিজ্ঞান প্রথম পত্রের উপরে আমরা এই ব্যবহারিক ক্লাস পরীক্ষাটা নিব। তোমরা এই প্রথম পত্র যখন পড়বা ফার্স্ট ইয়ারে, তখন তোমাদের একটা খাতা তৈরি হবে। সেই খাতায় হয়তো 15টা বা 16টা তোমরা হয়তো চিত্র আঁকবা, চিত্রের সাথে প্লাস কিছু লেখালেখির কাজ আছে, সেটাকে আমরা বলবো নোটবুক। সেই নোটবুকের জন্য 3 মার্কস থাকবে। এবং যখন প্র্যাকটিক্যাল ক্লাস শুরু হবে, সেই ক্লাসের উপস্থিতি এবং দক্ষতা, হ্যাঁ, এটা তোমাদের টিচাররা তোমাদেরকে মূল্যায়ন করবে। সেই দক্ষতা এবং উপস্থিতির উপর নির্ভর করে তোমাদের 5 মার্কস নির্ধারণ করা হবে। তাহলে 3 আর 5 8। এবং যখন পরীক্ষা শুরু হবে, তখন তোমাদের একটা পরীক্ষার খাতা সরবরাহ করা হবে। সেই খাতায় তোমরা 1 2 3 4 এরকম মোট 70 মার্কসের জন্য একটা পরীক্ষা দিবা। তো সেখানে থাকবে 70। তাহলে 8 আর 17 25। এবং পরীক্ষার সময়কাল হলো 1 ঘন্টা 15 মিনিট। তাহলে এইভাবে দ্বিতীয় সেমিস্টার শেষ হবে। ওকে। আর তোমাদের আরো একটা জিনিস জানিয়ে রাখি, তোমাদের যখন প্রথম সেমিস্টার আর দ্বিতীয় সেমিস্টার পরীক্ষা যখন শেষ হয়ে যাবে, তোমাদের ফার্স্ট ইয়ার যে ফাইনাল এক্সামিনেশন যখন শেষ হয়ে যাবে, তখন তোমাদের যদি জিপিএ 5 থাকে, মানে A+ থাকে, তাহলে কিন্তু কলেজ থেকে একটা স্টাইপেন্ড পাবা। হ্যাঁ, প্রায় 9,500 টাকার মতো। এটা এককালীনই দিবে। জয়জন জিপিএ 5 পাবা, তয়জনই এই টাকাটা পাবা। কাজেই তোমরা প্রথম থেকে সিরিয়াস হয়ে যাও, এবং জিপিএ 5 যেন থাকে সেটা চেষ্টায় অচল থাকো। আচ্ছা, এখন আমরা আসি জীববিজ্ঞান প্রাথমিক কিছু ধারণা নিয়ে আমরা একটু আলোচনা করব। আজকে আমরা 1 নম্বর যে অংশটা, সেটা হলো জীব কারা। জীব কারা? কেউ কি অ্যান্সার দিতে চাও যে জীব কাদের বলা হয়? কেউ বলতে পারবা? কেউ বলতে পারলে একটু রেসপন্স করো। জীব কারা?
কেউ পারবা? স্যার যাদের জীবন আছে নামটা বলো, নামটা বলো, নামটা বলো। কে স্যার বলছো? মারিয়া হোসেন। মারিয়া হোসেন। আচ্ছা বলো। জি স্যার যাদের জীবন আছে তারাই জীব। আচ্ছা হয়েছে, কিন্তু এটা যখন 7, 8, 9, 10 যখন ছিল তখন এটা চলবে। এখন পড়তেছো ইন্টারমিডিয়েট, তাই না? এখন একটু উন্নত মানের সংখ্যা দরকার। এরকম উন্নত মানের সংখ্যা কি কেউ দিতে পারবা? এনিওয়ান? আচ্ছা না পারলে আমি বলে দিচ্ছি। হ্যাঁ, যারা খাদ্য গ্রহণ করে বংশ বৃদ্ধি করতে পারে, যারা খাদ্য গ্রহণ, বংশ বৃদ্ধি, তারপরে হলো বিপাক, পরিচলন। কি কি বললাম? খাদ্য গ্রহণ, খাদ্য গ্রহণ, ঠিক আছে, খাদ্য গ্রহণ, বংশ বৃদ্ধি, বিপাক, পরিচলন করতে পারে, ঠিক আছে। এবং যারা যারা হলো প্রোটোপ্লাজম জাতীয় পদার্থ দ্বারা গঠিত, তাদেরকে আমরা জীব বলবো। ওকে। আচ্ছা এখানে আমরা কয়টা কথা বলেছি। খাদ্য গ্রহণ বিষয়টা তো সবাই জানো, জানো না? জি স্যার। আচ্ছা বংশবৃদ্ধি এটাও সবাই জানো। আচ্ছা জি এবার স্যার। এবার আমরা বলবো বিপাক। বিপাক কথাটা শুনেছো? জি স্যার। কেউ কি অ্যান্সার দিতে পারবা? জি বিপাক স্যার। বিপাক কাকে বলে কেউ বলতে পারবা? কেউ বলতে পারবা? পরিপাক প্রক্রিয়া। হলো না। পরিপাক এক ধরনের বিপাক, এটা ঠিক আছে, কিন্তু বিপাকের সংজ্ঞাটা হলো না। তার শরীর একটা জৈবিক প্রক্রিয়া। হলো না। আচ্ছা সবাই শোনো ভালো করে, যেহেতু ক্লাস টাইম খুব কম, বেশি প্রশ্ন করা যায় না। আচ্ছা তাহলে আমি বলতেছি। হ্যাঁ, তাহলে আমাদের জীবদেহে অনবরত, হ্যাঁ, অনবরত ভাঙ্গা ও গড়ার কাজ চলতে থাকে, ভাঙ্গা ও গড়ার কাজ চলতে থাকে। হ্যাঁ, এইগুলোকে সামগ্রিকভাবে বিপাক বলে, ঠিক আছে। তাহলে আমাদের জীবদেহে ভাঙ্গার কাজটাকে বলবো কি? জীবদেহে ভাঙ্গার কাজটাকে কি বলবো? ক্যাটাবলিজম। কি বলবো? ক্যাটাবলিজম। ক্যাটাবলিজম। হ্যাঁ, আর গড়ার কাজকে বলবো কি? অ্যানাবলিজম। ভাঙ্গার কাজকে বলবো কি? অ্যানাবলিজম। ভাঙ্গার কাজ হলো ক্যাটাবলিজম, আর গড়ার কাজ হলো অ্যানাবলিজম। ক্যাটাবলিজম। তাহলে অ্যানাবলিজম। হ্যাঁ, তাহলে এই দুটাকে সামগ্রিকভাবে আমরা কি বলবো? বিপাক। আচ্ছা এরপরে আমরা আসছি পরিচলন বলে একটা ওয়ার্ড আমরা বলেছি, পরিচলন। পরিচলন জিনিসটা হলো কি, যে আমাদের দেহের ভিতরে আমরা তরল এবং কিছু গ্যাসীয় পদার্থ পরিবহন করি, এটাকে বলবো পরিচলন, ঠিক আছে। তাহলে জীব কারা সেটা আমরা কি জানলাম, যে যারা খাদ্য গ্রহণ, তারপর বংশবৃদ্ধি, করে বিপাক বংশবৃদ্ধি বিপাক এবং পরিচলন সম্পন্ন করে, এবং সম্পূর্ণ যাদের করে তাদের যাদের এবং যাদের দেহ যারা হলো প্রোটোপ্লাজম জাতীয় পদার্থ যাদের দেহ দ্বারা গঠিত। প্রোটোপ্লাজম। হ্যাঁ, প্রোটোপ্লাজম দ্বারা গঠিত। আচ্ছা তাদের এরপর জীব বলে। হ্যাঁ, এরপরে আমরা আসবো উদ্ভিদ ও প্রাণী। উদ্ভিদ ও প্রাণী কাকে বলে? তাহলে উদ্ভিদের কিছু বৈশিষ্ট্য আছে। বৈশিষ্ট্য হলো কি কি? যেমন হলো এদের প্রকৃত কোষে এদের কি হবে? কোষ প্রাচীর রয়েছে, নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে, সঞ্চিত খাদ্য স্টার্চ, কোষ গহ্বর বড়, ঠিক আছে। প্রাণীর বৈশিষ্ট্যগুলো কি কি? এদের কোষ প্রাচীর নেই। এদের কি নেই? কোষ প্রাচীর নেই। তারপর হলো চলন ক্ষমতা সম্পন্ন, নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না, ঠিক আছে। তারপর হলো সঞ্চিত খাদ্য হলো গ্লাইকোজেন। সঞ্চিত খাদ্যের নাম হলো গ্লাইকোজেন। তাহলে এই হলো উদ্ভিদ ও প্রাণী সংজ্ঞা। আচ্ছা এবার আমরা আসছি কোষের হ্যাপ্লয়েড এবং ডিপ্লয়েড অবস্থা ইত্যাদি জিনিসগুলো কি। আচ্ছা হ্যাপ্লয়েড কোষ কাকে বলে? এক সেট ক্রোমোজোম যুক্ত কোষকে হ্যাপ্লয়েড কোষ বা জিনোম বলে। এক সেট ক্রোমোজোম যুক্ত কোষকে হ্যাপ্লয়েড কোষ বা জিনোম বলে।
তাহলে মানুষের হ্যাপ্লয়েড কোষ কে আমরা এন দ্বারা সূচিত করব। তাহলে মানুষের হ্যাপ্লয়েড কোষ সমান কয় সেট ক্রোমোজোম? মানুষের হ্যাপ্লয়েড কোষ সমান কয় সেট ক্রোমোজোম? এক সেট। হ্যাঁ, তাহলে মানুষের হ্যাপ্লয়েড কোষে কয় সেট ক্রোমোজোম থাকে? এক সেট। কয়টা জিনোম থাকে? এক সেট। একটা। এই যে এখানে আমি অ্যানসার বলে দিয়েছি, হ্যাপ্লয়েড এই যে ক্রোমোজোমযুক্ত কোষকে হ্যাপ্লয়েড কোষ বা জিনোম বলে। তাহলে আমরা বলবো হ্যাপ্লয়েড কোষে এক সেট ক্রোমোজোম থাকবে আর একটি জিনোম থাকবে। ক্লিয়ার? একটি জিনোম আর এক সেট ক্রোমোজোম একই জি, কথা। স্যার। এক সেট ক্রোমোজোম আর একটি জিনোম একই কথা। স্যার জিন ও জিনোমের মধ্যে পার্থক্যটা কি? জিন আর জিনোমের মধ্যে পার্থক্য জি আছে। স্যার। জিনোম হলো, মনে করো যে মানুষের এক সেট ক্রোমোজোম মানে কয়টা ক্রোমোজোম? 23টা। এই যে 22 অটোজোম আর একটা সেক্স ক্রোমোজোম 23টা। তাহলে 23টা জি, ক্রোমোজোম, স্যার। 23টা ক্রোমোজোম হলে এক সেট ক্রোমোজোম। ক্লিয়ার? 23টা ক্রোমোজোম Okay, মিলে, sir. হ্যাঁ, তাহলে 23টা ক্রোমোজোম মিলে এক সেট ক্রোমোজোম বা একটা জিনোম বলতেছি। ওকে? আর জিন জিনিসটা কি? জিন হলো ডিএনএ এর ক্ষুদ্রতম অংশ। ডিএনএ এর ক্ষুদ্রতম অংশ যা জীবের নির্দিষ্ট চারিত্রিক বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে, তাকে আমরা বলবো জিন। ঠিক আছে? তাহলে জিন হলো ডিএনএ এর ক্ষুদ্রতম অংশ। ঠিক আছে? জিন, ডিএনএ আর ক্রোমোজোমের মধ্যে কি সম্পর্ক? কেউ বলতে পারবা জিন, ডিএনএ আর ক্রোমোজোমের মধ্যে কি সম্পর্ক? ক্রোমোজোমের ভিতর ডিএনএ থাকে হ্যাঁ আর হ্যাঁ, ডিএনএ খুব ভিতর জিন। ইয়েস, অনেক খুশি হয়েছি, খুব ভালো অ্যান্সার দিয়েছো। কি অ্যান্সারটা দিয়েছো একটু নাম বলো। কি অ্যান্সার দিয়েছো? কাজী সাবা। হ্যাঁ, তোমার স্কুলের নাম কি? কাজী সাবা। আহ, কাজী সাবা। আচ্ছা, অনেক খুশি হয়েছি, অনেক ভালো অ্যান্সার দিয়েছো। লেকচারার্স গার্লস হাই স্কুল। আচ্ছা, অনেক ভালো অ্যান্সার দিয়েছো, খুশি হয়েছি। এরকম অ্যান্সার দিতে থাকবো, তাহলে আমাদের ক্লাস নিতে ভালো লাগবে। হ্যাঁ, আর চুপ করে বসে থাকবো না। আমরা যখন যে প্রশ্নগুলো প্রশ্ন করব, অবশ্যই অ্যান্সার দিতে পারলে দিবা। হ্যাঁ, সেটা তোমাদের জন্য ভালো লাগবে যে আমিও পারছি, আর আমিও ভালো লাগবে যে না, আমার স্টুডেন্ট গুলো অনেক মেধাবী। হ্যাঁ, তাহলে ক্লাস নিতে মজা পাওয়া যাবে। আর কোনো ধরনের যদি তোমাদের জিজ্ঞাসা থাকে, প্রশ্ন থাকে, অবশ্যই জানাবা। সেটা তোমাদের যে গ্রুপ করে দেওয়া আছে সেই গ্রুপে জানাবা, বা হ্যাঁ, তোমাদের এইতে দেখা যাচ্ছে ওয়েবসাইটে আমার ফোন নম্বরও আছে, ফোন নম্বরও জানাতে পারো। আচ্ছা, যাই হোক, তাহলে আমরা বললাম তাহলে মানুষের যে জনন কোষ হলো দুই ধরনের, একটা হলো শুক্রাণু, একটা হলো ডিম্বাণু। তো মানুষের শুক্রাণুতে কয়টা ক্রোমোজোম আছে? 23টা। তাহলে 22টা হলো অটোজোম আর একটা হলো এক্স ক্রোমোজোম, তাহলে 23টা। তাহলে 23টা মিলে একটা সেট। আবার 22টা অটোজোম, একটা ওয়াই ক্রোমোজোম, তাহলে 23টা মিলে আরো একটা সেট। তাহলে মানুষের শুক্রাণু কয় ধরনের? দুই ধরনের। মানুষের শুক্রাণু দুই ধরনের, যেহেতু দুই ধরনের যে কোষে আলাদা আলাদা সেক্স ক্রোমোজোম আছে। আবার মানুষের যে ডিম্বাণু নামক জনন কোষ আছে, সেখানে এক ধরনের ডিম্বাণুই তৈরি হয়, কারণ মানুষের যে মেয়েদের ক্ষেত্রে সেক্স ক্রোমোজোম হলো দুইটাই একই ধরনের, এক্স। এই জন্য 22 অটোজোম আর একটা হলো এক্স, তাহলে মোট 23টা। ক্লিয়ার? আচ্ছা, এলমা রহমান কিছু বলবা? স্যার এখানে কি 23 জোড়া হবে নাকি শুধু 23 হবে? 23, শুধু 23। হ্যাপ্লয়েড কোষে মানুষের ক্ষেত্রে 23টি। আচ্ছা স্যার, থ্যাংক ইউ। হ্যাঁ, যদি শুক্রাণু ধরি, এখানেও 23, এখানেও 23, আবার ডিম্বাণু ধরি তাহলে 23। তাহলে মানুষের হ্যাপ্লয়েড কোষে এক সেট ক্রোমোজোম থাকবে, এক সেট ক্রোমোজোম বা একটা জিনোম বা ক্রোমোজোম সংখ্যা হলো 23। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এবার আসি ডিপ্লয়েড কোষ। মানুষের ডিপ্লয়েড কোষ কাকে বলে? দুই সেট ক্রোমোজোম যুক্ত কোষকে ডিপ্লয়েড কোষ বলে। তাহলে মানুষের একটা ডিপ্লয়েড কোষ, ও এখানে আরেকটা কথা বলিনি, যে হ্যাপ্লয়েড কোষকে কিন্তু এন দ্বারা সূচিত করা হয়। ওকে? আচ্ছা, এবার আসি মানুষের ডিপ্লয়েড কোষ। মানুষের ডিপ্লয়েড কোষ 2n দ্বারা সূচিত করা হয়। তাহলে এখানে কয় সেট ক্রোমোজোম থাকবে? ডিপ্লয়েড কোষে কয় সেট ক্রোমোজোম থাকবে? 2 সেট। কয়টা জিনোম থাকবে? 2 সেট। কয়টা জিনোম থাকবে? একটা জিনোম। দুইটা। দুইটা জিনোম। ঠিক আছে, কয়টা জিনোম থাকবে? দুইটা জিনোম। ঠিক আছে? দুইটা। আচ্ছা, এখন মানুষের একটা ডিপ্লয়েড কোষ হলো কি? জাইগোট। জাইগোটে কিভাবে তৈরি হয়েছে? শুক্রাণু এবং ডিম্বাণুর মিলনের ফলে জাইগোটটা তৈরি হয়।
জায়গোট হ্যাঁ, শুক্রাণু এবং ডিম্বাণুর মিলনের ফলে জাইগোট তৈরি হয়। পরে জায়গোট তৈরি হয়। হ্যাঁ, 44 অটোজোম প্লাস XX, এটা হলো সেক্স ক্রোমোজোম। তাহলে 44 আর 2 46টি ক্রোমোজোম মিলে এটা জাইগোট। এটা হলো মেয়েদের ক্ষেত্রে। আর এখানে আসছে হলো আরেকটা, এটা হলো ছেলেদের ক্ষেত্রে, সেটা হলো 44টি অটোজোম প্লাস XY, এটা ছেলেদের ক্ষেত্রে বা পুরুষের ক্ষেত্রে। তাহলে মানুষের ডিপ্লয়েড কোষে ক্রোমোজোম সংখ্যা কয়টি? 46টি। আমি ক্লাস করতেছি। তাহলে কয়টা? 46টি। ওকে, মানুষের একটা ডিপ্লয়েড কোষ 46টি ক্রোমোজোম বা 23 জোড়া ক্রোমোজোম। ওকে, তাহলে সবাই জিনিসটা বুঝেছো? হ্যাপ্লয়েড কোষ, ডিপ্লয়েড কোষ। জি স্যার। আচ্ছা, আমি এবার একটা প্রশ্ন করছি। প্রশ্নটা হলো, ধরে নাও গরুর একটি ডিপ্লয়েড কোষে 60টি ক্রোমোজোম আছে। কয়টি ক্রোমোজোম? 60টি। তাহলে গরুর হ্যাপ্লয়েড কোষে কয়টা ক্রোমোজোম থাকবে? 30টি। 30টি স্যার। গরুর হ্যাপ্লয়েড কোষে কয় সেট ক্রোমোজোম থাকবে? এক সেট। এক সেট। গুড। কয়টা জিনোম থাকবে? একটি। আচ্ছা, সুন্দর, অনেক সুন্দর হয়েছে। আচ্ছা, এখন তাহলে আমি বলতেছি, তাহলে সমস্ত উদ্ভিদ এবং প্রাণীর ক্ষেত্রে শুক্রাণু এবং ডিম্বাণুতে যে হ্যাপ্লয়েড কোষগুলোতে এক সেট ক্রোমোজোম থাকবে, কিন্তু ভ্যারি করবে কিসে? ক্রোমোজোম সংখ্যায়। ঠিক আছে, ভ্যারি করবে কোথায়? ক্রোমোজোম সংখ্যায়। ক্রোমোজোম সংখ্যা। যেমন মানুষের শুক্রাণু ডিম্বাণুতে আছে 23টা, গরুর শুক্রাণু ডিম্বাণুর ক্ষেত্রে থাকবে হলো 30টা করে। আবার আমরা জানি ধানের ক্ষেত্রে থাকবে 12টা করে। ধানের শুক্রাণু এবং ডিম্বাণুতে থাকবে হলো কয়টা করে? 12টা করে। ওকে, তাহলে ক্রোমোজোম সংখ্যাগুলো আলাদা হবে, কিন্তু ক্রোমোজোম সেট ঠিক থাকবে। বুঝলা? জি স্যার। তাহলে হ্যাপ্লয়েড ডিপ্লয়েড নিয়ে সমস্যা তোমাদের মিটলো না এখনো আছে? কেউ বুঝো নাই? কারণ এটা তোমাদের বারবারই পড়া লাগবে, কিন্তু পরবর্তীতে ধরলে তোমরা যখন অ্যান্সার দিতে পারো। ঠিক আছে, স্যার এটা কোন চ্যাপ্টার? এটা হলো প্রথম চ্যাপ্টার, কোষ ও কোষের গঠন, 1 নম্বর অধ্যায়। আচ্ছা, আমরা আরো একটা জিনিস নিয়ে আলোচনা করি, সেটা হলো যে জীবদেহের ক্ষুদ্রতম এককের নাম কি? জি স্যার। কোষ। কতগুলো কোষ মিলে কি তৈরি করে? একটা দেহ। টিস্যু। স্যার। আগে দেহ না, টিস্যু তৈরি করে। আগে টিস্যু তৈরি হয়। হ্যাঁ, আর কতগুলো টিস্যু মিলে কি তৈরি করে? অঙ্গ। না, টিস্যু তন্ত্র। জি স্যার, টিস্যু তন্ত্র তৈরি হয়। আর কতগুলো টিস্যু তন্ত্র কি তৈরি করবে? অঙ্গ। আর কতগুলো অঙ্গ মিলে কি তৈরি করবে? স্যার দেহ। অঙ্গতন্ত্র। কতগুলো অঙ্গতন্ত্র মিলে কি তৈরি করবে? দেহ। বুঝলা? আচ্ছা, এখন আমি আসি উদ্ভিদের একটা কোষের নাম বলো। উদ্ভিদের একটি কোষের নাম বলো। কোষ প্রাচীর। উদ্ভিদের একটি কোষ, প্যারেনকাইমা কোষ বা স্ক্লেরেনকাইমা কোষ প্যারেনকাইমা বা শিপ কোষ, জাইলেম কোষ। জাইলেম ফ্লোয়েম। হ্যাঁ, তাহলে শিপ কোষ যখন মিলিত হয় অনেকগুলো শিপ কোষ, তখন কি তৈরি করে? ফ্লোয়েম টিস্যু, তাই না? বা জাইলেম টিস্যু। সবাই একটু মিউট করো, অনেক আওয়াজ আসতেছে। আচ্ছা, আমি মিট করে দিই, দেখি। আচ্ছা, আমি সবাই মিট হয়ে যাও। আচ্ছা, থ্যাংক ইউ সবাই মিট হয়ে যাওয়ার জন্য। আচ্ছা, এবার আমরা বলি, যেটা বলছিলাম, তাহলে জাইলেম কোষ মিলে তৈরি করবে জাইলেম টিস্যু। ওকে, এবার জাইলেম টিস্যু বা ফ্লোয়েম টিস্যু এরা মিলে কি তৈরি করবে? পরিবহন টিস্যু তন্ত্র, তাই না? আর পরিবহন টিস্যু তন্ত্র এরা মিলে কি তৈরি করবে? অঙ্গ। উদ্ভিদের অঙ্গগুলোর নাম কি? কেউ জানো উদ্ভিদের অঙ্গ? কাণ্ড। মূল, কাণ্ড, পাতা, ফুল। হ্যাঁ, আর কাণ্ড, পাতা, বিটপ। হ্যাঁ, বিটপই হলো কাণ্ড। বৃন্ত। হ্যাঁ, না, বৃন্ত
ব্রেন তো ওটাও অঙ্গ ধরা যায়। আচ্ছা, যেটা এবার আসি অঙ্গ। ব্রেন তো ফুলের অঙ্গ। হ্যাঁ, এবার আসি যেটা বলছিলাম, অঙ্গগুলো মিলে কি তৈরি করবে? অঙ্গতন্ত্র। অঙ্গতন্ত্র। উদ্ভিদের একটি অঙ্গতন্ত্রের নাম বলো তো। উদ্ভিদের একটি অঙ্গতন্ত্রের নাম বলো। হ্যাঁ, কি নাম? হ্যাঁ, কি নাম? শোষণ শ্বসন তন্ত্র। উদ্ভিদের তো শ্বসন তন্ত্র, উদ্ভিদের প্রজনন তন্ত্র আছে কোনটা? না, উদ্ভিদের প্রজনন তন্ত্র নাই, ঠিক আছে, মানুষের আছে। প্রজনন তন্ত্র তো প্রাণীর থাকে। হ্যাঁ, প্রাণীর থাকে। তাহলে উদ্ভিদের কোনো অঙ্গতন্ত্র নাই, বুঝছো সবাই? উদ্ভিদের উদ্ভিদের কোনো প্রজনন তন্ত্র নাই। না, কোনো তন্ত্রই নাই, কোনো অঙ্গতন্ত্রই নাই, উদ্ভিদের কোনো অঙ্গতন্ত্র নাই। এটা শুধু প্রাণীদের ক্ষেত্রে থাকবে। প্রাণীদের যেমন পরিপাক তন্ত্র আছে, রেচন তন্ত্র আছে, প্রজনন তন্ত্র আছে, বুঝছো? জি স্যার। আচ্ছা, এবার সব অঙ্গতন্ত্র মিলে কি তৈরি করবে? দেহ। জীবদেহ। দেহ, ওকে। তাহলে আমরা জিনিসটা বুঝেছি। তাহলে আমরা কি কি বললাম? কোষ, টিস্যু, কোষ, টিস্যুতন্ত্র, অঙ্গ, অঙ্গতন্ত্র, জীব, দেহ, ওকে। ওকে স্যার। আচ্ছা, আবার আরেকটা কোশ্চেন করি, যে বলো তো, তোমরা কি একটা কোষ দেখেছো? হ্যাপ্লয়েড কোষই হোক বা ডিপ্লয়েড কোষ, তোমরা কি সচক্ষে দেখেছো? না স্যার। কেউ দেখো না? কেউ না দেখো না? স্যার। আমি দেখেছি, আবার খেয়েওছি আজকে সকালে। আমি আজকে দেখেছি, আমি তো দেখেছি, আবার সকালেও খেয়েছি আজকে। দেখেছি তো। মুরগির ডিম। হ্যাঁ হ্যাঁ, তো এই মুরগির ডিমটা কি ধরনের কোষ? হ্যাঁ, পাখির ডিমও হবে, মুরগির ডিম কচ্ছপের ডিম হবে, সাপের ডিম হবে। হ্যাঁ, এগুলো সবই হলো কি ধরনের কোষ? হ্যাপ্লয়েড কোষ না ডিপ্লয়েড কোষ? না, মুরগির ডিম ফুটে বাচ্চা বের ডিপ্লয়েড কোষ। মুরগির ডিম ফুটে বাচ্চা বের হয় না? জি স্যার। তাহলে অবশ্যই তো এটা কি কোষ? ডিপ্লয়েড কোষ। ডিপ্লয়েড কোষ। তাহলে যে সমস্ত প্রাণীর ডিম থেকে বাচ্চা বের হবে তাদের সবাই হলো ডিপ্লয়েড কোষ। ক্লিয়ার? তাহলে মুরগির ডিম হলো জি স্যার। ডিপ্লয়েড কোষ। ওকে, ডিপ্লয়েড কোষ। তাহলে এখন সবাই ডিম দেখেছো? হ্যাঁ, বলো, কোশ্চেন বলো। যে সকল প্রাণী ডিম পারে না তারা কি সবাই হ্যাপ্লয়েড কোষ? কিসে কিসে? যে সকল প্রাণী তারা কি সবাই হ্যাপ্লয়েড কোষ? মানে কাদের ক্ষেত্রে? হ্যাঁ কাদের, মানে প্রশ্নটা আবার বলো। স্যার, যে সকল প্রাণী ডিম পারে তাদের তো ডিপ্লয়েড কোষ হচ্ছে, আর যদি ডিম না পারে তাহলে কি কোষ হবে? ও হ্যাঁ, এটা একটা ভালো কোশ্চেন করেছো। মনে করো যে মানুষই ধরো, মানুষের মেয়েদের ক্ষেত্রে কি আছে? ডিম্বাণু আছে মেয়েদের দেহে, আছে? মেয়েদের দেহে ডিম্বাণু না? এখন জি স্যার। মানুষ কি ডিম পারে? মানুষ কি ডিম পারে? না স্যার। না মানুষ ডিম পারে না। হ্যাঁ, তাহলে তো ডিম ফুটে বাচ্চা হয়ে যেত, আর এত কষ্ট করতে হতো না মহিলাদের। হ্যাঁ, আচ্ছা, শুনো, তাহলে মেয়েদের দেহে ডিম্বাণু আছে। তাহলে যখন হলো যৌন মিলন হয়, তখন যৌন মিলনের মাধ্যমে শুক্রাণুগুলো ডিম্বনালীর মধ্যে ঢুকে সেই ডিম্বাণুকে নিষিক্ত করে, তখন সেই ডিম্বাণুটা জাইগোট হয়ে যায়। ঠিক আছে? তাহলে হ্যাঁ, যারা ডিম পারে না তাদের দেহের ভিতরে যে ডিম্বাণু সেটা হ্যাপ্লয়েড। আমি ভিডিওতে অ্যাড হতে পারি না। হ্যাঁ, কে অ্যাড হতে পারো নাই? কে অ্যাড হতে পারছো না? স্যার সুমাইয়া আছে। আচ্ছা, দেখছি আমি কে অ্যাড হতে পারো না। কিন্তু সবাই তো অ্যাড হয়েছে দেখি। দেখো, কোনো তোমার মোবাইলের সমস্যা থাকতে পারে। ওকে স্যার। আচ্ছা, পরে আমি ইউটিউবে দিয়ে দেবো, তখন একটু দেখে নেবো। আচ্ছা ওকে স্যার। আচ্ছা, আরেকটা কথা বলি, যে উদ্ভিদ বিজ্ঞানের জনকের নাম কি বলো তো? থিওফাস্ট। প্রাণী বিজ্ঞানের প্রাণী বিজ্ঞানের জনক? অ্যারিস্টটল। জীব বিজ্ঞানের জনক? অ্যারিস্টটল।
আচ্ছা, জীব ও জ্বরের যোগসূত্রের নাম কি? জীব ও জ্বরের যোগসূত্রের নাম কি? জীব ও জ্বরের যোগসূত্রের নাম কি? ভাইরাস। ভাইরাস। সুন্দর অ্যান্সার হয়েছে। আর উদ্ভিদ ও প্রাণীর যোগসূত্রের নাম? উদ্ভিদ ও প্রাণীর যোগসূত্রের নাম? ইউগ্লেনা। ইউগ্লেনা। শৈবাল, ছত্রাক। না না, শৈবাল না, ইউগ্লেনা। ইউগ্লেনা বানানটাই লিখে নাও। ই ইউ ই ইউ জি এল ই এন এ। ই ইউ জি এল ই এন এ, ইউগ্লেনা। ই ই হ্যাঁ, ই প্রথমে ই আছে। ই ইউ ইউজি ই ইউ জি এল জি এল হ্যাঁ জি এল এন এ, ই এন এ। ওকে, বুঝতে পেরেছ? ইউগ্লেনা। তাহলে একে কেন একে উদ্ভিদ ও প্রাণীর যোগসূত্র বলা হয়? কারণ উদ্ভিদ বিজ্ঞানীরা মনে করেন যে এদের দেহে ক্রোম্যাটোফোর নামক রঞ্জক আছে। আর প্রাণীবিজ্ঞানীরা মনে করে যে এদের ফ্লাজেলাম আছে, ফ্লাজেলাম। তাহলে ক্রোম্যাটোফোর রঞ্জক থাকার কারণে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করতে পারে। এই জন্য একে উদ্ভিদ হিসেবে শনাক্ত করেন বিজ্ঞানীরা। আর প্রাণীবিজ্ঞানীরা মনে করেন ফ্লাজেলাম আছে, যেহেতু এরা চলাচল করতে পারে, এই জন্য একে প্রাণী হিসেবে আখ্যায়িত করেন। এই কারণে একে উদ্ভিদ এবং প্রাণীর যোগসূত্র হিসেবে মূল আখ্যায়িত করা হয়। আচ্ছা, আর ক্লাসের বেশি সময় নাই। স্যার ভাইরাসকে কেন বলা হয়? ভাইরাসকে জীব ও জ্বরের যোগসূত্র বলা হয় এই কারণে, ভাইরাস যখন বাইরে মনে করো পড়ে আছে, কোনো মেঝেতে পড়ে আছে বা রাস্তায় পড়ে আছে, তখন সে কিন্তু আসলে একটা রাসায়নিক বস্তু। তার দেহটা প্রোটিন আর নিউক্লিক অ্যাসিড নিয়ে গঠিত। প্রোটিন আর নিউক্লিক অ্যাসিড নিয়ে গঠিত ভাইরাস। কিন্তু ভাইরাস যখন জীবদেহের সংস্পর্শে আসে, তখন সে তার জীবীয় সত্তা ফিরে পায় এবং ভাইরাসের যে ডিএনএটা আছে বা আরএনএটা আছে, সেটা সেই জীবদেহের কোষক কোষে প্রবেশ করে, হ্যাঁ, কোষক কোষকে তার নিয়ন্ত্রণে নেয় এবং সংখ্যা বৃদ্ধি করে। এইভাবে তখন তার জীবীয় সত্তা ফিরে পায়। কিন্তু পোষক দেহ ছাড়া ভাইরাস কিন্তু একটা রাসায়নিক বস্তু বা একটা জড় বস্তু। আর পোষক দেহ পেলেই সে তখন জীবীয় বস্তু হিসেবে বা জীবীয় সত্তা হিসেবে কাজ করে। এই জন্য একে জীব ও জ্বরের যোগসূত্র বলা হচ্ছে। আর কোন আজকের ক্লাস সম্পর্কে কোন প্রশ্ন থাকলে বলো। আজকে তোমাদের যেহেতু প্রথম ইন্ট্রোডাক্টরি ক্লাস, হ্যাঁ, এই জন্য তোমাদের প্রশ্ন থাকলে বলো। স্যার যোগসূত্রের কথা কেন বললেন? কিসের যোগসূত্র? মানে যোগসূত্র কথাটা বললাম কেন? এই না কারণে না, ভাইরাসকে হচ্ছে জীব আর জ্বরের যোগসূত্র বলা হয়। আরেকটা যেন কি বললেন? আর আরেকটা বলেছিলাম উদ্ভিদ ও প্রাণীর যোগসূত্র, সেটার নাম ছিল ইউগ্লেনা। সেটার নাম ছিল ইউগ্লেনা। ওটা একটা কোষের মতো, হ্যাঁ, লম্বা একটা কোষের মতো। বলা হয় স্যার উদ্ভিদ বিজ্ঞানের জনক যে কার নাম বললেন? থিওফ্রাস্টাস। ওকে, আচ্ছা। আর সময় বেশি নাই, 1 মিনিট 14 সেকেন্ড মতো আছে। আচ্ছা, ক্লাসের সম্পর্কে যদি কোনো তোমাদের জিজ্ঞাসা থাকে তাহলে জানাবা, কোনো অসুবিধা নাই। হ্যাঁ, মোবাইলে বা গ্রুপে জানাবা তোমাদের সমস্যা থেকে, আমরা সেটা ওভারকাম করার চেষ্টা করব। আর সবাই ক্লাসে উপস্থিত থাকার চেষ্টা করবা। আর সিটি কলেজে সায়েন্সের জন্য দিন দিন বেশ ভালো রেজাল্ট করতেছে। 2010 সাল থেকে সিটি কলেজের সায়েন্সে কিন্তু খুব ভালো রেজাল্ট করতেছে। হ্যাঁ, তার আগে কিন্তু অনেকেই কমার্স কলেজ নামে পরিচিত ছিল, এখন কিন্তু সায়েন্স কলেজ নামে বেশি পরিচিত। কারণ সায়েন্সের রেজাল্ট এখন দিন দিন ভালো হচ্ছে। তো আশা করি তোমাদের নিয়ে আরো এই রেজাল্টের অগ্রধারা অব্যাহত থাকবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সুস্থ থাকো, নিরাপদ থাকো। হ্যাঁ, আর সুস্থ থাকার জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করো। ঠিক আছে? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, খোদা হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম, ভালো থাকো। ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ হাফেজ স্যার।